নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুভজিৎ দাসের সঙ্গে রয়েছি আমি, শুভজিৎ মিত্র। শুভজিৎ, ঘড়ির কাঁটা দুটো সম্মানিত ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ভোটবঙ্গে বিজেপির হাতিয়ার রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ। এবার আদিবাসীদের ঘরে ঘরে প্রচারে যাবে বিজেপি। রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায় হয় অপমান করেছে তৃণমূল, আদিবাসীদের কাছে তুলে ধরবে বিজেপি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। প্রদীপ্ত, ভোটবঙ্গে তো ইস্যুর কোনো অভাব নেই। সেদিনকে একাধিক ইস্যু ছিল, আমরা প্রত্যেকে নজর রাখছিলাম। তারপরে আচমকাই এই ঘটনা ঘটে এবং তারপর থেকে এটা রাজনীতির হাতিয়ার করে দুপক্ষই, তৃণমূল এবং বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী রিপ্লাই। বিজেপি এই ইস্যুটাকে বড় করে নিতে চাইছে কেন, কি কারণে? দেখো, আদিবাসীদের ভোট ব্যাংক যাতে অটুট থাকে, কোথাও গিয়ে 2019 সালে যেমন ভোট বিজেপির বাক্সে এসেছিল তেমনটা কিন্তু 2021 সালে আসেনি। শুধু তাই নয় শুভজিৎ, 2024 সালেও আদিবাসীদের ভোট অটুট ছিল বিজেপি। অন্তত বিজেপি সে কথা বলতে পারবে না, পরিসংখ্যান তাই বলছে। এবং সে কারণেই এবার যাতে সেই ভোট 2019-এর মতো তাদের বাক্সে আবারও আসে, সে কারণেই কি এই ধরনের ইস্যুকে তারা সামনে নিয়ে আসতে চাইছে। যদিও তারা বলছে যে রাজনৈতিকভাবে যে ব্যাখ্যাই করা হোক না কেন, সেই ব্যাখ্যার মধ্যে রাজনীতি খোঁজা হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছে, শুধু তাই নয়, বিভিন্ন সময় আদিবাসীদের তৃণমূল কংগ্রেস অপমান করেছে। আর এখন তারা রাষ্ট্রপতির প্রসঙ্গে বিভিন্ন ছবিকে তারা সামনে নিয়ে আসছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সাধারণ মানুষের কাছে তা নিয়ে তারা যাবে এবং এটা স্পষ্টই তারা করে দিচ্ছেন এবং ঘরে ঘরে গিয়ে আদিবাসীদের বোঝাবে যে এই রাজ্যে আদিবাসীদের কোনো উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেনি। কেন্দ্রের সরকার বিপুল পরিমাণে অর্থ দিচ্ছে, অথচ কোনো উন্নয়ন হচ্ছে। শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে তারা অপমান করছেন, রাষ্ট্রপতিকে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছেন না, কোনো প্রোটোকল মানা হচ্ছে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি আমরা দেখেছিলাম, যে গ্লাভস পরে তিনি আদিবাসীদের সামনে নাচছেন, সঙ্গে নাচছেন, সেই ছবিগুলোও কিন্তু তারা সামনে নিয়ে আসতে চাইছেন। এবং তুমি জানো যে পরিবর্তন যাত্রা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে। সেই পরিবর্তন যাত্রায় যে যে অংশে আদিবাসীদের এলাকা পড়বে সেখানে যেমনভাবে বোঝানো হবে, এই বিষয়টিকে তারা ভোটবঙ্গে হাতিয়ার করবে, এটা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। ধন্যবাদ। পরিকল্পিতভাবে দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে। সেই আমাদের বক্তব্য যে সঠিক তার প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করছি। কারণ মমতা ব্যানার্জি বলছেন উনি এখানে রাজনীতি করতে এসছে, ভোটের প্রচার করতে এসছে। এর থেকেই তো বোঝা যায় যেভাবে বিজেপিকে আটকাও, যেভাবে অন্যদের আটকাও, ঠিক একইভাবে রাষ্ট্রপতি এবং আদিবাসী সমাজের প্রোগ্রামকে আটকাও। যে কারণে যত রকম অপমান যেখানে করার কথা ছিল সেখান থেকে অন্যত্র ঠেলে দেওয়া, আবর্জনা স্তূপ রাখা, আবর্জনা পরিষ্কার না করা, রাষ্ট্রপতির যাতায়াতের পথকে সুরক্ষিত না করা, অর্থাৎ যত রকম রাষ্ট্রপতি এবং আদিবাসী মহিলাকে অপমান করা যায় তা করেছে। আমরা দেখছিলাম রাহুল সিনহা, তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন। শুরুতেই বললেন যে এটা পুরোটাই করা হয়েছে পরিকল্পিতভাবে। এর আগে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেদিনকেই সন্ধ্যে নাগাদ রিয়াক্ট করেছিলেন ধর্ণা মঞ্চ থেকে। কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। গতকাল প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, কি বলেছেন শোনাই। आज देश अंतर्राष्ट्रीय महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने
आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন, যে খবর পেয়েছি আমরা এবার এই ভোটের বঙ্গে আদিবাসীদের ঘরে ঘরে গিয়ে এই একই কথা বলবে বিজেপি নেতারা। আদিবাসী ভোটে কোনো প্রভাব পড়বে? বিজেপির নেতারা কি বলছেন তাতে কিচ্ছু এসে যায় না বাংলার বসবাসকারী মূল নিবাসী আদিবাসীদের, কারণ তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং গত 15 বছরে কি বিপুল উন্নয়নের কাজ হয়েছে আদিবাসীদের জন্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা সম্পূর্ণ অসত্য কথা। কোনোভাবেই মহামান্য রাষ্ট্রপতির অপমান করা হয়নি, আদিবাসীদেরও অপমান করা হয়নি। ওনাদের শাসনকালে ওনাদের শাসিত রাজ্যগুলোতে আদিবাসীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে সেটা এনসিআরবি ডেটা থেকেই প্রমাণ হয়। কন্টিনিউয়াসলি আদিবাসীদের উপর আক্রমণের সংখ্যা বেড়েছে, তারপরেও ওনারা চুপ থাকেন। মণিপুর ভুলে যায়নি, রাজস্থান ওড়িশা ভুলে যায়নি। সুতরাং সেই সমস্ত বিষয় নিয়ে ওনারা চিন্তা করুন। বাংলার আদিবাসীরা সুখে আছেন এবং তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণামঞ্চ থেকে কি বলেছিলেন শোনাই। কালকে গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না। এতক্ষণ ধরে আপনাদের ব্যাক টু ব্যাক আমরা যা দেখালাম, মানে রাষ্ট্রপতিকে নিয়ে কেন্দ্র রাজ্য এই যে সংঘাতের একটা আবহ তৈরি হয়েছে, এই আবহে আদিবাসী অস্ত্রে কিন্তু বিজেপি এই ভোটের আগে যথেষ্ট শান দিচ্ছে। পদ্মশ্রীপ্রাপ্ত আদিবাসী মহিলা কমলী সোরেনের বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়েছেন। গাজলে কমলীর বাড়িতে গিয়ে তৃণমূলকে আদিবাসী বিরোধী বলে শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন। জামাতিদের এনে তৃণমূল বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায় বলে বিরোধী দলনেতা দাবি করেছেন। অন্যদিকে আদিবাসীদের জমি দখল হচ্ছে এই অভিযোগ তুলে কমলী সোরেনও সরব হয়েছে। এই সরকার আদিবাসী বিরোধী সরকার। যেভাবে ভুয়া এসটি সার্টিফিকেট হচ্ছে বাংলাতে, আদিবাসীদের যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ এসটি সার্টিফিকেট, কিন্তু আদিবাসীদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো এই সরকার কেবলমাত্র জামাতিদের বর্ডার খুলে রেখেছে, জামাতি লোকেদেরকে ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি স্থান বানাতে চায়, গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। অত্যাচারিত হচ্ছে ওটা কিরকম মানে ব্যাপার হচ্ছে, এই যে মার্ডার হচ্ছে, হ্যাঁ দেশে আদিবাসীদের মার্ডার হচ্ছে, কি হচ্ছে, রেপ হচ্ছে, কি হচ্ছে, কিন্তু কোনো কিছু আর আদিবাসীর দিকে লক্ষ্য করছে না। হ্যাঁ, আদিবাসীর জমি তো দখল হচ্ছে, মানে দখল তো হচ্ছে, তো কে করছে না করছে আমি শুনছি দখল হচ্ছে। আপনাকে হাসপাতালে ফেলে রেখেছিল? হ্যাঁ, ফেলে রেখেছিল। কি হয়েছিল? আমি যখন এই চোখ অপারেশন হয়েছিল, তো চোখ অপারেশন হয়েছিল তখন আমাকে মানে বেড ছিল না, নিচে আমাকে দিয়েছিল। মেঝেতে শুয়েছিলেন? হ্যাঁ, মেঝেতে। আপনি নিজের পরিচয় দিয়েছিলেন যে আপনি পদ্মশ্রী প্রাপক? আমি পরে আমি দিয়েছিলাম। ধর্মতলার দিকে নজর রাখতে হচ্ছে। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাস্থলের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ। হাতে নাতে ধরে পুলিশকে লিফলেট হস্তান্তরের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শশী পাজাকে এফআইআর করার নির্দেশ তৃণমূল সুপ্রিম কোর্ট। অন্যদিকে বর্ধমানের মেমারিতে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। যেটা জানা যাচ্ছে যে বিজেপির পরিবর্তন যাত্রা, সেই যাত্রা লক্ষ্য করে তৃণমূল জয় বাংলা স্লোগান তোলে, পাল্টা আবার বিজেপির তরফ থেকে স্লোগান তোলা হয়, যদিও পরবর্তীকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল আমি জানবো আমার সহকর্মী মনোতোষ সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মনোতোষ, কি নিয়ে তাদের মধ্যে এই উত্তেজনার পরিস্থিতি?
দেখো, বিজেপির পরিবর্তন যাত্রা কালনার দিক থেকে মেমারি বিধানসভার দিকে আসছিল এবং কিছু বিজটা গ্রামের উপর দিয়ে যখন এই পরিবর্তন সভা যাচ্ছিল, যাত্রা যাচ্ছিল, ঠিক তখনই ওই গ্রামের যুব তৃণমূলের যে কার্যালয়, সেই যুব তৃণমূলের কার্যালয়ের সামনে থেকে একদল তৃণমূল কর্মী তারা হাতে পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং বিজেপি কিছুই করেনি পশ্চিমবঙ্গের জন্য, সেই কারণেই তারা নাকি এই স্লোগান দিচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত পরিবর্তন যাত্রা গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং পাল্টা বিজেপির স্লোগান দেয়। এবং ঘটনাস্থলে পুলিশ ছিল, সেই র্যালিতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ধন্যবাদ অনুতোষ। ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ যেদিন সে আসবে হয়তো মোহাম্মদ সেলিমের বাড়িতে আগুন ধরবে না, কিন্তু আপনাকে যদি দক্ষিণ 24 পরগনায় ডক্টর সুজন চক্রবর্তীকে বাঁচাতে হয়, শ্রমিক লাহিড়িকে বাঁচাতে হয়, তার জন্য আপনাকে একটা সুরক্ষিত, নির্দিষ্ট, শক্তিশালী ভূখণ্ড রেখে দেওয়ার প্রয়োজন। এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি একম সদবিপ্রাত বহুদাবদন্তি বলার মাটি, এই মাটি বহুদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে, এই মাটি সংসদীয় শিষ্টাচারকে মেনে নিয়েছে। কিন্তু দিয়ে রেখেছি তো রাষ্ট্রপতির সঙ্গে আমাকে নিজেই নষ্ট করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বা তার তথাকথিত প্রশাসনটা সম্পূর্ণ নজিরবিহীন। দেশ পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। এই ভারতবর্ষের সমস্ত জমির মালিকানা রাষ্ট্রপতি, সংবিধানের রক্ষাকর্তা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এবং সংবিধান কার্যত সমার্থক শব্দ। মুখ্যমন্ত্রী সেই রাষ্ট্রপতি যেখানে আসছেন, আদিবাসী সমাজের একটি সর্বভারতীয় সংগঠনের প্রোগ্রামকে একটা মাঠের পর্যন্ত পারমিশন না দিয়ে তাকে গলির মধ্যে খিন্তি জায়গায় ঢুকিয়ে দিল। এর আগেও কদর্য ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ করা হয়েছে, কিন্তু কাল রাষ্ট্রপতি নজিরবিহীন ভাবে তিনি তার নিজের এদিকে এসআইআর ইস্যুতে অনশনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের নাম বিবেচনাধীন তালিকায় রাখার অভিযোগ। প্রতিবাদে দিনহাটায় একদিনের অনশনে উদয়ন গুহ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো, উত্তরবঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতারা বিগত 2-3 দিনে ধর্ণা দিয়েছেন। অশোক ভট্টাচার্য দিয়েছেন, মৌসুম মেন্ডিলুর দিয়েছেন, কিন্তু তৃণমূলের নেত্রী স্বয়ং তিনি রাস্তায় নেমে এসেছেন, ধর্ণা দিচ্ছেন 4র্থ দিন। তাহলে উদয়নবাবু আলাদা করে বসলেন কেন ধর্ণায়? দেখো, দিনহাটাতে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে প্রচুর নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় এবং এদের বিচারকরা এদের নামগুলো নিয়ে কিন্তু কাজ করছে। এই পরিস্থিতিতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন কলকাতায়, ঠিক একই রকম ভাবে এখানে অনশন ধর্ণা একদিনের জন্য ডাক দিয়েছে উদয়ন গুহ এবং সকাল থেকেই কিন্তু সেই ধর্ণা শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে প্রথম পরিস্থিতি, অর্থাৎ মৃত, শিফটেড এবং ডবল ট্রিপল এন্ট্রি যে নামগুলো ছিল সেগুলো বাদ যাওয়ার পর, ডিলিটেড কিছু নাম বাদ যাওয়ার পর, নো ম্যাপিং এর কিছু নাম বাদ যাওয়ার পর সেই সংখ্যাটা প্রায় 20 থেকে 25,000-এর কাছাকাছি গেছে। এরপর রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সংখ্যাটাও প্রায় 40,000-এর কাছাকাছি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফলে এই বিপুল পরিমাণ নাম, অর্থাৎ এই নামগুলো যদি ভোটার তালিকায় না থাকে তাহলে এই দিনহাটার যে কি পরিস্থিতি হবে, দিনহাটা, সিতাই, শীতলপুর, সেটা কিন্তু সকলের একটা অনুমান কিন্তু ইতিমধ্যেই হয়েছে। সেই জায়গা থেকেই এই দিনহাটাকে সমস্যাকে সামনে তুলে ধরতেই কিন্তু এমনটা করা হচ্ছে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বিজেপি রঙ্গুলি হেলনে সাধারণ ভোটারদের নাম হয় বাতিল করা, না হলে পরে তাদেরকে বিচারাধীন অবস্থায় রেখে মানসিক যন্ত্রণা দেওয়া এবং কবে এটা ফয়সালা হবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারা, এই চক্রান্তের প্রতিবাদে আমরা দিনহাটাতেও আজকে মৌন অনশনে বসেছি। দেখুন, ওর কোনো কাজ নেই, যেই জন্য অনশনে বসছে। এখন আপাতত বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনে উনি জেতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর।
বিধায়কের পদ থেকে। এবারও হারবেন, চিন্তা নেই, সে এখন থেকে হাওয়া তৈরি করার চেষ্টা করছে। ওসব হাওয়াই ফাওয়াই কিছু হবে না, ওনার বেলুন উড়ে যাবে। এসআইআরে নাম বাদ গিয়েছে, তাই বিজেপি বিধায়ককে সামনে পেয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিলেন পুরুলিয়ার মানুষ। নির্বাচনের মুখে পুরুলিয়া শহরে জনসংযোগে বেরিয়েছিলেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, আর সেখানেই নাম বাদ পড়া ভোটার এবং বিএলওদের বিধায়কের কাছে সমস্যার কথা জানান। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন তাদের নাম বাদ গিয়েছে, কেন তাদের হয়রানির শিকার হতে হচ্ছে, এমনটাই এই প্রশ্ন তারা তুলেছেন যাদের নাম বাদ গিয়েছেন তারা। আর বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার জন্য পাল্টা রাজ্য সরকারকে দায়ী করেছেন সুদীপ মুখোপাধ্যায়। বাবার নামটা ডিলিট আছে, তো ডিলিটে আমি বিএলওকে জানাই যে নামটা ডিলিট আছে, যে কি দিতে হবে। তো ডকুমেন্ট বলছি যা যা দেওয়া হয়েছিল ডকুমেন্টসগুলো দেওয়া সাবমিট করে। আমি তো গেছিলাম ডিএম অফিসে, ডিএম অফিস থেকে বলছি এখন তো অফলাইন হয় না, আপনি অনলাইন থেকে করান। অনলাইন থেকে আমি করাইছি, কিন্তু অনলাইনে করার পর আমি বিএলওকে পেপারটা দেওয়া হয়। তো এখন কি হয়, এখন গোটাটা আমি চাপে আছি, চিন্তায় আছি যে বাবার নামটা ডিলিট হয়ে গেলে তো কাল দিন আমাদেরকেও বলতে পারে আপনারা কোথায় উড়ে আসে বসে যান। বিধায়ককে জানালাম যে আমাদের পার্টে 12 জন ডিলিট হয়েছে, তো সেই 12 জন খুব দরিদ্র পরিবারের, তাদের নামটা যাতে উঠে সে একটু ব্যবস্থা নিতে। আর এই 12 জন পরিবারের তারা জেলা শাসক দপ্তরেও নাকি গিয়েছিল, কিন্তু জেলা শাসক দপ্তর থেকে বিএলওদের বলছে বিএলওর মাধ্যমেই হবে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি যে বিএলওরা কিভাবে কি করবে এই সম্বন্ধে আমাদের কাছে কোনো গাইডলাইন। বিভ্রান্তির মধ্যেও আছি এবং যাদের ডিলিট হয়েছে তাদের বাড়ির থেকেও নানা রকম ধরনের চাপ আসছে যে আমাদের নামটা যাতে উঠে যায়। রাজ্য সরকারের কাছে ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, যেটা রাজ্য সরকার দেয়নি, বদমাইশি করেছে। সব রাজ্য দিয়েছে, 12টা রাজ্যে এসআইআর চলছে। নির্বাচন কমিশন সেসব দেখে এআইআই ম্যাপিং করেছে, তাতে কিছুটা গন্ডগোল হয়েছে, জেনুইন ভোটারের কিছু বাদ গেছে, তাদের জন্য অপশন দেওয়া হয়েছে, নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে তারা। ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএম এর কাছে যে ফরম্যাটে যদি ডিএম সাহেব না নিচ্ছে, উনি বলে ডিএম সাহেব নিচ্ছেন, অফলাইনে নেওয়া উচিত, রিসিপ্ট কপি দেওয়া উচিত, কি কারণে হচ্ছে না, তো পরবর্তীকালে যদি না হয় তাকে জানানো উচিত, আর যদি হয়ে যায় তারটা তোলা উচিত। আমরা একটাও জেনুইন নাম বাদ দিতে দেব না, তারা ভারতীয়, বাংলাদেশি, রোহিঙ্গা, যাদের কোনো অস্তিত্ব এখানে ছিল না, এখানে যাদের কোনো জড় নেই, তাদের নাম উঠবে না। ভারতবাসী প্রতিটা ভারতীয় ভোটার লিস্টে নাম থাকবে, তারা ভোটাধিকার থাকবে, তারা ভারতীয় নাগরিক। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বিজেপি কাউন্সিলর, এমনই অভিযোগ তুলে পুলিশি নিরাপত্তার দাবি বিএলওদের। এসআইআরে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম কেটে দিয়েছেন বিএলওরা। অভিযোগ তুলে বনগা এলাকার বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন বনগা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল, এমনটাই অভিযোগ। বিএলওদের টানতে টানতে থানায় নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলেও অভিযোগ। কাউন্সিলরের অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে বনগা মহকুমার 15 জন বিএলও। বনগা থানা দ্বারস্থ হয়েছেন বিএলওরা। পাল্টা বিজেপি নেতার দাবি, তিনি কারোর নাম নিয়ে কিছুই বলেননি। যারা অভিযোগ করছেন তারা সত্যি সত্যি প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়েছেন। দেবদাস মণ্ডল উনি গত পরশু দিনকে রাত্রি 7টা সাড়ে 7টা নাগাদ এই বক্তব্যটা রেখেছেন যে উনি বিএলওদেরকে যথাযথভাবে দেখে নেবেন, কিন্তু সেটা আমরা ওনার কাছ থেকে আশা করি না। এই হুমকির পরে, রাজনৈতিক হুমকির পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিজেদের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্য আমরা এই অভিযোগটা জানিয়েছি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট রেসপন্সিবল বলে মনে করতাম আমি তাকে, আমরা তো সেখানে দাঁড়িয়ে ওনারা যেভাবে প্রকাশ্যে এইভাবে আমাদের নামে বিএলওদের নামে বললেন, সেক্ষেত্রে আমরা খুব মানে ভীষণভাবে দুঃখিত যে এইভাবে বিএলওরা এত পরিশ্রম করে তাদের পারিশ্রমিকও ঠিকঠাক পায়নি, তো সেই বিএলওদেরকেই এইভাবে হ্যারাস করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। বিএলওরা আমার কাছে একটা অভিযোগ করলো যে আমাদের গতদিন রাত্রে দিদি আমাদের ওপেনলি বাটার মোড়ে একটা হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পরে দেখলাম ভিডিওটা আমাকে চালিয়ে দেখালো যে সত্যি এইটা কখনো বরখাস্ত করা যায়নি। এই জন্যই আমরা বললাম যে একটা প্রতিবাদ হিসাবে একটা আমরা অভিযোগ করেছি। আমরা চাইছি যেটা সঠিক সেটাই হোক। আমি প্রাণনাশের হুমকি দিতে যাবো, আমার কি নাম কেটে থাকে? আমি প্রাণনাশের হুমকি দিতে যাবো?
আমি যা বলেছি ওপেন বলেছি, বাটার মোড়ে বলেছি। আমি বলেছি যাদের নাম কাটা গেছে, যেসব বিএলও তৃণমূলের দালাল যারা আপনাদের নাম কেটেছে তাদের বুকের কলার ধরে থানায় নিয়ে গেছে। নাম কাটবে ওনারা, যাদের নাম কেটেছে, যারা এখানকারের ভোটার তাদের নাম কাটবে, সেই সব ভোটারগুলো তাদের কাছে জিজ্ঞাসা করবে না। ভোটের মুখে আবার শাসক দলে কুন্দল অস্বস্তি। এবার হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। দলীয় কার্যালয়ে ভাঙচুর চলে, একজন জখম হন। তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির ওপর চড়া হয়, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির ঘনিষ্ঠরা। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রত, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, পুলিশ এলাকায় যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কি থেকে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়? দেখো, একেবারে বিধায়কের তহবিল থেকে লাইট লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। একদিকে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু দলের বিরুদ্ধে, লোকজনের বিরুদ্ধে অভিযোগ, সেখানকারই সংখ্যালঘু সেলের সভাপতি, তাকে মারধর করার অভিযোগ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুর চাক সারাদাত এলাকা। এবং এই ঘটনার পরে এলাকায় র্যাব মোতায়েন করা হয় এবং এই সংখ্যালঘু সেলের সভাপতি যাকে মারধর করা হয় তার দলের লোকজনরা পরবর্তীকালে এই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেওয়া হয় এবং অভিযোগ করা হয় যে তিনি অন্য দলের লোকজনকে নিয়ে এসে এলাকায় তাদের আধিপত্য কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং বিধায়কের তহবিলের ভুল উপয়োগ করা হচ্ছে এবং লাইট লাগানোকে কেন্দ্র করে এই বিবাদ, যাকে ঘিরে কিন্তু তার পরিচয় কি? দেখো, যাকে আটক করা হয়েছে তিনি অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় কিন্তু এখনো থমথমে পরিস্থিতি। ধন্যবাদ সুব্রত। ওনার হঠাৎ মনে হয়েছে যে ওদেরকে আইএসএফ এর কিছু ছেলেকে নিয়ে লাইট লাগিয়ে এই এলাকায় দাঙ্গা লাগানো মূল উদ্দেশ্য। হ্যাঁ, ইফতারের সময় উনি এসেছে, উনি খুঁজছে কোন গ্রামে গিয়ে মারামারিটা লাগানো যায়। রোজাদারকে মেরেছে, যাকে মেরেছে শহীদুল মির্জা, উনি মাইনরিটি সভাপতি রঞ্জন কুণ্ডুর নেতৃত্বে আইএসএফ এর ছেলে। মাননীয় সভাপতি থাকাকালীন অবস্থা ওই ছেলেটাকে কিভাবে মারা হলো, কেন মারা হলো, তার আমরা দাবি চাই যে কেন উনি মারলেন, কি কারণে মারলেন, তার জবাব তাকে দিতে হবে। আমি এই অঞ্চলের উপভোটার, আমি এখানে দাঁড়িয়ে বলছি, উনি যদি মানুষ হন এখানে এসে জবাব দিন, কেন ওকে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা হলো, কি ছেলেটা অন্যায় করেছিল। এ রাজ্যে বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় করা নাড়ছে, তখন এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে দলগুলো রয়েছে, যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে কোনো একটা ইস্যুতে আবারও একমত হতে দেখা গেল। 7-8 দফা নয়, 1 বা 2 দফায় ভোট হোক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে এক সুর শোনা গেল বাম, বিজেপি এবং কংগ্রেসের। তবে ভোট হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এমনটা রাজ্যের এই 3 বিরোধী দল তারা দাবি করেছে। যদিও দফা নিয়ে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। ওসব সেন্সিটিভ বুথ চিহ্নিত করুন। যেখানে 85%-এর ঊর্ধ্বে ভোট পড়েছে, সেন্সিটিভ, এমনি পড়ে না। এখানে যে অলরেডি বাহিনী এসে গেছে, দেখা যাচ্ছে না কেন রুট মার্চ হয় রাজপথে, যেখানে মানুষ থাকে না, শুধু গাড়ি যায়, ওইখানে রুট মার্চ হয়। এইভাবে আমাদের রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যর্থ করে। যত লার্জ মাল্টি স্টোরি কমপ্লেক্স, এটা নির্বাচন কমিশনের রুল অনুযায়ী ওখানে পোলিং বুথ হওয়া দরকার। এরা কি করে, স্থানীয় পুলিশ গিয়ে একটা অবজেকশন চিঠি নিয়ে আসে, ওটা হবে না। আপনারা যখন গাড়ি তোলেন রাস্তা থেকে, কি অনুমতি নেন মালিকের? আপনার অধিকার আছে, আপনি গাড়ি তোলেন, আপনার অধিকার আছে ওখানে বুথ করুন, এটা আপনার নিয়মের মধ্যে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। ওরা কথা দিয়েছেন, 1 এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2 যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3
ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু, একটা বিষয় আমি জানতে চাইবো যে এত বছর ধরে এ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, আমরা দেখেছি এর আগেও নানা রকম অনেক দফায় ভোট হয়। এক্ষেত্রে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে এই দাবিতে একসুর বাম বিজেপি কংগ্রেস। সেক্ষেত্রে 7-8 দফা নয়, 1-2 দফা, দফাটা এক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? পরিস্থিতির জন্য? দেখুন, দফা আর ভোটে দফা রফা এ রাজ্যের সাথে কিন্তু একটা সাযুজ্যপূর্ণ। আমি বলছি, আমি অন্তত জ্ঞানত রাজনীতি যতদিন থেকে দেখেছি, পশ্চিমবঙ্গের ভোটে 7-8 দফা 6 দফার নিচে ভোট হয়নি। ঠিকই। তো এবার 3 দফা ভোটটা হওয়ার একটা কম্পালশন হচ্ছে, যেহেতু SIR হয়েছে এবং SIR এর জন্য সময় সংকুলন, এক সাংবিধানিক ক্রাইসিস। 7 মে মধ্যে ক্যাবিনেট তৈরি করতে হবে। কাশ্মীরের চেয়ে তো বেশি সংখ্যক ফোর্স দিয়ে লাস্ট নির্বাচন হয়েছে। মানে কম দফায় হলে কি সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা বাড়ে? আমি এটা জানতে চাইছি। না না, একদম নয়, একদম নয়। দেখুন, শাসককে ভোট লুট, ভোট দফা রফা ঠেকাতে না পারলে আপনি দফা বাড়িয়েও কি মৃত্যু ঠেকাতে পেরেছেন? লাস্ট নির্বাচনে 8 দফায় ভোট হয়েছে, মৃত্যু সর্বকালীন রেকর্ড হয়েছে। এইখানে গিয়ে একটাই প্রশ্ন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি ছোট জগন্নাথের ভূমিকা নেয়, যদি মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার হয়ে যায়, যদি তারা ওই সমস্ত রিপোর্টের উপরেই ভরসা করে বসে থাকে, অ্যাকশন টেকেন রিপোর্ট, তাহলে আমি বলছি দফা বাড়িয়েও আপনার ভোটের দফা রফা ঠেকাতে পারবেন না। এই কারণেই দফা নিয়ে শাসক চুপ, কারণ তারা জানে 3 দফা ভোট হলেও তারা মেশিনারিজ কন্ট্রোল করবে সুযোগ পেলে, আর 30 দফা ভোট হলেও তারা মেশিনারিজ কন্ট্রোল করবে যদি সুযোগ পায়। ফলে নির্বাচন কমিশনের দফার দিকে না তাকিয়ে চেষ্টা করা দরকার প্রত্যেকটা স্তরের প্রতি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। দেখুন, আর্টিকেল 16 অনুযায়ী ভোটারদের মৌলিক অধিকার ভোটদান, আর এই ভোটদান থেকে সিকিউর করার দায়িত্বে সংবিধান দেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে। তারা অ্যাকাউন্টেবল ভোটারদের প্রতি, প্রত্যেকটা ভোটারের প্রতি। ফলে সেই অ্যাকাউন্টেবিলিটির পোস্টে যদি প্রত্যেকটা লুপ হলসকে কন্ট্রোল করে শাসকের ভোট লুট ঠেকাতে না পারা যায়, দফার সাথে ভোট লুট ভোট সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে সবচেয়ে বেশি পলিটিক্যাল অসহিষ্ণুতা পশ্চিমবঙ্গে। লাস্ট যতগুলো নির্বাচন বিগত সরকার বা তার আজকের সরকারের সময় হয়েছে, দফা বাড়িয়ে জম্মু কাশ্মীরের চেয়ে তো বেশি ফোর্স দিয়েও এখানে মৃত্যু ঠেকানো যায়নি, ভোট লুট ঠেকানো যায়নি। বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন নির্বাচন কমিশনকে একেবারে নিরপেক্ষ হয়ে শক্ত হাতে গোটা বিষয়টাকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই দফা ম্যাটার করবে না, তাহলে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট করানো সম্ভব হবে। ধন্যবাদ ঝন্টুবাবু। আমরা খুশি হব একদম হলে, কিন্তু আপনাকে অ্যাশিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছেন, আমরা আশা করি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাও বক্তব্য যেন এমন কোনো জটিলতা তৈরি না হয়। বারে বারে বলছি, এমন কিছু লিগেল জটিলতা তৈরি না হয় যাতে জেনুইন ভোটারদের নাম বাদ পড়ে। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। বিরোধীরা হয়তো মনে করছেন যে 1-2 দিনে ভোট হলে তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব, এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের যুক্তি আসবে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা এবং শাসক দল যেভাবে মাঝে মাঝেই নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, সব শাসক দলই, ইতিহাসের মধ্যে আর যাচ্ছি না, কিন্তু এমন কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে নেই, বোধহয় এটা বাঙালিদেরই চরিত্র, যারা চান নির্বাচনকে প্রভাবিত করতে। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত বিরোধী দলগুলো তাদের যে যুক্তির তালিকা, তার থেকে মনে করছেন যে 1 বা 2 দিনে ভোট হলে হয়তো তাদের পক্ষে এই যে ভোটের নিরপেক্ষতা বজায় রাখার যে দাবি, সেই দাবি সত্যিকারের রূপায়িত হতে সুবিধে হবে। সুতরাং তারা সেই মত থেকে তাদের কথাটা বলছেন। এই প্রসঙ্গে যদি সত্যিকারের শাসক দলের কি মতামত, সেটা জানতে পারলে সুবিধে হতো। পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট,
কয়েকদিনের মধ্যেই ভোটের দিন জানা যাবে। আমরা কথা বলছি না, রাজ্যে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তখনই এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। মানুষ জাগুন, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে মানুষকেই জানতে। নির্বাচন কমিশনের যেটা ঘোষণা করার কথা সেটা করছেন শুভেন্দু অধিকারী, ঘোষণা করছেন। দেখবেন নির্বাচন কমিশনও ওর কথার সঙ্গে তাল মিলিয়ে ওই ঘোষণা করবে। কারণ এর আগে দেখেছি সকালে যেটা শুভেন্দু অধিকারী বলেছে, সন্ধ্যেবেলায় নির্বাচন কমিশনার সেই কথা বলেছেন। তার মানে কতখানি সংবিধানকে দলিত মথিত করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হওয়ার কথা, সে বিজেপির কথায় উঠছে বসছে। এটা সংবিধান রক্ষা? সংবিধানের শেষ করে দিয়েছে এই বিজেপি, মানুষের অধিকারকে শেষ করে দিয়েছে, গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। তার যোগ্য উত্তর পাবে সামনের নির্বাচনে বিজেপি। আর নির্বাচন কমিশন আমরা যখন আসবো কেন্দ্রে ক্ষমতায়, এই জ্ঞানেশ কুমারকে কিভাবে এফআইআর করে খুনের দায়ে আত্মহত্যা হয়েছে এত ঘটনা, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থার গ্রহণ করা যায়, সেটাও আমরা দেখব। রাজীব কুমারের ভূমিকা নিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারী। অবসরের পরেও ডিজিপির বাংলোয় রয়েছেন রাজীব কুমার। পুলিশ কর্মীরাও রাজীব কুমারকে দেখে স্যালিউট ঠুকছেন, এমনটা বিরোধী দলনেতা দাবি করেছেন। বহুদিনের অভ্যাসে পুলিশ কর্মীরা স্যালিউট করেছেন, অভিবাদন নেননি রাজীব কুমার। পাল্টা আবার তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। অত্যন্ত অনৈতিক কিছু কাজ করছেন তিনি। এখন ডিজি নন, অথচ ডিজির বাংলোতে বসে আছেন। 1 নম্বর, ধার ধাক্কা মেরে বের করানো। দ্বিতীয়, আজকে যখন ওয়েস্টিন হোটেলে উনি যান, উনি এই মুহূর্তে এমপিও নন। বিকেল 3টের পরে যদি সার্টিফিকেট পান তখন এমপি হবেন। তখনও এমপি হবেন না, যতক্ষণ না রাজ্যসভায় ভোট নিচ্ছেন ততক্ষণ এমপি হওয়া যায় না। তাকে আজকে যে ধরনের ধপাধপ করে মমতা পুলিশের লোকরা স্যালুট দিচ্ছিল, আমাকে একজন ভিডিও পাঠিয়েছে। তাতে পুলিশের কতটা অধঃপতন হয়েছে, তারা কতটা আনএথিক্যাল কাজ করছে, কতটা পার্টিতন্ত্রের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলেছে, তার প্রকৃষ্ট উদাহরণ। একটা সময় মনমোহন সিং প্রণববাবুকে স্যার বলতেন, পরবর্তীকালে প্রণববাবু মনমোহন সিং এর ক্যাবিনেটে তার আন্ডারে মিনিস্টার ছিলেন, তখন প্রণব মুখার্জি আবার মনমোহন সিংকে স্যার বলতেন। তো এটা কাজ করতে গিয়ে এই ধরনের বিভিন্ন ঘটনা হয়ে যায় এবং সেটা কোনোটাই ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিত নয়। এতদিন যে পুলিশ অফিসাররা দেখতেন রাজ্য পুলিশের ডিজিপি, স্বাভাবিক কারণে এতদিনের রিফ্লেক্স অ্যাকশনে এটা হয়েছে এবং এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু রাজীব কুমারকে থ্যাঙ্কস টু রাজীব কুমার, তিনি সেই সম্মান রাখতে জানেন, তিনি সেই অভিবাদন গ্রহণ করেননি। তিনি পুলিশদেরও বলেছেন যে না, আমি এখন প্রাক্তন, আমি নির্বাচন কমিশনের সাথে মিটিং করতে যাচ্ছি। এটাই তো ভালো গণতন্ত্রের, এটা বড় ফ্লেভার। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দত্তপুকুরের দিকে। পরিবর্তন যাত্রার জন্য দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি, খবর পাচ্ছি আমরা। দত্তপুকুরের ঘটনা ঠিক কি ঘটেছে দীপঙ্কর? দেখো, পরিবর্তন যাত্রার যে পতাকা লাগানোর কাজ চলছিল দত্তপুকুর থেকে বামুনগাছির দিক জায়গা, দত্তপুকুর থানার মধ্যেই, সেখানে যখন এই বামুনগাছিতে পতাকা লাগানোর কাজ করছিল, বেশ কিছু দুষ্কৃতী আসে এবং তাদেরকে বলা হয় যে পতাকা খুলে ফেলতে হবে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, এই ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে দুজনকে মারধর করা হয়। তারা বাসাদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। কিন্তু তৃণমূলের তরফে বলা হচ্ছে যে তাদের এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, দলীয় কোন্দলের কারণে এই ধরনের গন্ডগোল ঘটেছে। কিন্তু পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে আজকে বারাসাতে পরিবর্তন যাত্রা আছে, তার আগে বামুনগাছিতে এই ধরনের ঘটনা ঘটায়। স্বাভাবিকভাবেই অনেকে এলাকার স্থানীয় মানুষজন এমন আতঙ্কিত, তার সঙ্গে এই ঘটনা রাজনৈতিক মহলে একটা প্রভাব ফেলেছে। কারণ বিজেপির কর্মীরা মারধর খেয়েছে, তাদের মধ্যে দুজনকে বাসাদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। নজর রাখো দীপঙ্কর, নজর রাখো। দলীয় পতাকা লাগাচ্ছিলাম, এবার সেই ক্ষেত্রে 3 জন দুষ্কৃতী তৃণমূলের তারা এসে আমাদেরকে অবশ্য ভাষায় খিস্তি গালাগালি করে এবং মা মাসি দলে খিস্তি গালাগালি করে বলে এই বামনগাছি চৌমাথায় কখনো কেউ বিজেপির ঝান্ডা লাগাতে সাহস পায়নি,
কোনোদিন লাগাইনি। তোরা কত বড় তা হয়েছিস, তোরা ঝান্ডা লাগাচ্ছিস, খোল কার নির্দেশে লাগাচ্ছিস, খোল। পাঁচজন এসে হচ্ছে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, তো উল্টো পাল্টা কিছু খামারি এসে করাতে বুকে মেরেছে, বুকে যন্ত্রণা করছে, পেটে পেটে মেরেছে, মাথায় মেরেছে, ঘুষি নাকে মেরেছে। তো কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়েছি। এই যে অভিযোগটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আর এতেই প্রমাণ হচ্ছে যে আগামী দিন যদিও আসবে না, যদি কোনো দিন ক্ষমতায় আসে, তাহলে ওরা এইভাবেই রাজ্যটাকে শেষ করবে, মিথ্যে কথা বলে আর মিথ্যেভাবে মানুষকে হ্যারেস করিয়ে। এছাড়া আমার আর কিছু বলার নেই। ওদের গোষ্ঠী কোন্দল হতে পারে, ওরা নিজেরা মারপিট করবে, মারপিট করে তৃণমূলের নামে দোষ দেবে। খাস কলকাতাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। শ্যাম্পুকুরে ছেঁড়া হলো পরিবর্তন যাত্রার গাড়ির ব্যানার। মন্ত্রী শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। খাস কলকাতাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ। শ্যাম্পুকুরে পরিবর্তন যাত্রার যে গাড়ি, সেই গাড়ির ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে। মন্ত্রী শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির। ঠিক কি অভিযোগ আমি জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, কি অভিযোগ এবং কি দেখতে পাওয়া যাচ্ছে? যে ব্যানার পোস্টার ছেঁড়া, তার চিহ্ন কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, পরিবর্তন যাত্রা গোটা রাজ্য জুড়ে বিজেপি চালাচ্ছে, শ্যামপুকুরেরও বিভিন্ন ওয়ার্ডে এই পরিবর্তন যাত্রা যাচ্ছে। যেটা অভিযোগ বিজেপির, যে তাদের যে গাড়ি ছিল, সেই গাড়ি গোটা চারদিকে ফেস্টুন ব্যানার দেওয়া ছিল, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এবং তারা যখন পরিবর্তন যাত্রা শুরু করেন, তখন তারা দেখেন যে এই অবস্থায় গাড়িটি রয়েছে। এবং তারপরই তারা অভিযোগ করছেন যে শশী পাঁজা, মন্ত্রী শশী পাঁজার এলাকা সেটা, সেই শশী পাঁজার অনুগামীরা এই কাণ্ড ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে বিজেপি এই যে তাদের পরিবর্তন যাত্রা, সেটাকে তাদের রাজনৈতিক কারণেই ব্যবহার করতে চাইছে। এবং সেখানে এই শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা এটা প্রমাণ করতে চাইছে যে কোথাও প্রচার যাত্রায় তৃণমূল বাধা দিতে চাইছে। ধন্যবাদ সুমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে পথে বিজেপি। আদিবাসীদের নিয়ে ধামসা মাদল বাজিয়ে বিক্ষোভ বিজেপির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান আদিবাসীদের। আপনাদেরকে ছবি দেখাবো আমরা, যে ছবি দেখাচ্ছি দেখুন। এই ছবি পুরুলিয়ার ছবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে পথে বিজেপি। তপন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী তপন। ছবি তো আমরা দেখছি, ডিটেল বলো। দেখো, আজকে সকাল 12টা 12:30 নাগাদ বিজেপির বিধায়ক, রঘুনাথপুরের বিজেপির বিধায়ক, তিনি তার যে সাঁওতালি মহিলা এবং পুরুষদের নিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদে নামেন। তুমি জানো যে রাষ্ট্রপতি ও মহামান্য রাষ্ট্রপতিকে এই সরকারের পক্ষ থেকে অপমান করা হয়েছে এবং তারই প্রতিবাদে মহিলা এবং পুরুষ যারা আদিবাসী তাদেরকে নিয়ে তামসা বাদল বাজিয়ে রঘুনাথপুর কাছারি মোড় থেকে বাস স্ট্যান্ড অব্দি তারা মিছিল করে এবং সেখানে তারা বিক্ষোভ জমায়েত হয়। তাদের অভিযোগ, বিবেকানন্দ বাউরি, বিধায়ক বিবেকানন্দ বাউরির যেটা অভিযোগ, যে এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ জমায়েত। নজর রাখো, এই অপমান শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি, প্রত্যেকটা বিশ্বের কাছে আজকে ভারতবর্ষের মান সম্মানকে লুণ্ঠিত করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যবহার এবং আচার আচরণ। যেভাবে উনি আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছেন, সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে হেট করে দিয়েছেন, মাথা নিচু করে দিয়েছেন।